বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাভেদ। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, ফাইব্রয়েড। আমরা প্রায়শ ফাইব্রয়েডের পেশেন্ট পেয়ে থাকি। তারা কি আসলে ওষুধ খাবেন, মেডিকেশনের মধ্যে থাকবেন, না সার্জারি করবেন, এ ধরনের পরামর্শ চেয়ে আমাদেরকে অনেকেই মেসেজ করেন, অনেকে ফোন করেন, জানতে চান। আবার অনেক পেশেন্ট সরাসরি এসে রিপোর্ট নিয়ে এসে বলেন আসলে আপনাদের করণীয়টা কি বা আপনারা কি করবেন ফাইব্রয়েড হলে। বেসিক্যালি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ফাইব্রয়েড একদম সিম্পলি একটা ব্যাপার। আমরা যদি মনে করি যে এটা আসলে কেন হয়, এটা প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই হতে পারে। কারণ এটা আমাদের যেটা আমরা বলি, আমাদের গর্ভধারণ করার জন্য দুইটা হরমোন মহিলাদের ক্ষেত্রে যেটা এসেনশিয়াল, এটা স্ট্রোজেন আর একটা প্রজেস্টেরন হরমোন। তো বেসিক্যালি স্ট্রোজেন হরমোনটা যদি অত্যধিক পরিমাণে বেড়ে যায়, অথবা এভাবে যদি আমরা বলি প্রতি মাসে জরায়ুটাকে প্রিপেয়ার করার জন্য স্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন মিলে জরায়ুর মধ্যে যে সেলগুলা বা টিস্যুগুলো আছে সেগুলোকে ঘন করে। আর এই ঘনীভূত করার সময় বেসিক্যালি অনেকের ক্ষেত্রে সেটা ফাইব্রয়েডের ধারণ করতে পারে বা ফাইব্রয়েড হতে পারে। আর এই ফাইব্রয়েড হওয়ার জন্য আমাদের যে কমন সিমটমগুলো প্রকাশ পায়, কিভাবে আমরা বুঝবো আমরা ফাইব্রয়েডে আক্রান্ত। সেক্ষেত্রে আপনার মিনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার হয়ে যাবে, এক্সেসিভ ব্লিডিং হবে, দুইটা মিনস্ট্রুয়ালের মাঝখানে ব্লিডিং হবে, তলপেটে প্রচন্ড রকমের ব্যথা করবে, তারপর আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে, আপনার বডির ওয়েটটা বেড়ে যাবে। এই ধরনের যখন সিমটমগুলো আমরা দেখি, তখন আমরা মনে করি যে আমাদের যেই প্রবলেমগুলো তৈরি হলো সেটার জন্য তো আমরা ডক্টর শরণাপন্ন হই। তখন ডক্টর আলট্রার মাধ্যমে যে বিষয়টা নির্ধারণ করেন বা আমাদেরকে মেসেজ দেন যে ফাইব্রয়েডে আক্রান্ত। তো ফাইব্রয়েডের আসলে আকারটা কেমন হয়, কত হলেই সেটাকে আসলে আমরা সার্জিক্যাল ভাবে হ্যান্ডেল করতে পারি, সেটা বেসিক্যালি আমরা 10 সেন্টিমিটার উপরে যদি আমরা মনে করি হয়, তখন সেই ক্ষেত্রে আসলে এটা সার্জিক্যাল কেস বা এর বিকল্প নাই, বেসিক্যালি মেডিসিন এটা কভার হবে না। অর্থাৎ আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন নিয়ে আসি, অথবা দৈনন্দিন কিছু খাদ্যাভ্যাস যদি আমরা নিয়মিতভাবে সেবন করতে থাকি, আমাদের যাদের প্রারম্ভিকভাবে শুরু হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা ফাইব্রয়েড থেকে ভালো থাকতে পারবেন। অথবা কারো একদম আমরা সাধারণত তিনটে স্টেজে ভাগ করে থাকি, সেটা স্মল স্টেজ, মিডল স্টেজ অথবা লার্জ স্টেজ। আমরা যদি স্মল স্টেজে থাকি, আমরা যদি লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারেন এবং কিছু খাদ্য অভ্যাস যদি আপনি পরিবর্তন করতে পারেন, তাহলে দেখবেন আপনার ফাইব্রয়েড আপনার অটোমেটিক্যালি কমে যাচ্ছে বা ডে বাই ডে সেটা রিডিউস হচ্ছে। আর মিডল পর্যায়ে গেলে তখন আমাদের এটার আসলে খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের মেডিকেশনটা প্রয়োজন হয়। আর থার্ড স্টেজে গেলে তখন আমরা এটাকে সার্জিক্যাল কেস বা রেফার করে দিই, এটা আসলে আর তখন মেডিসিনে কভার হবে না। তো অতএব কারণে এটা আসলে যেমন গর্ভ অবস্থায় কিন্তু যাদের ফাইব্রয়েড আছে আপনার কনসেপ্ট করে ফেলছেন, কিন্তু গর্ভ অবস্থায় যেহেতু আমাদের স্ট্রোজেন হরমোনের আধিক্য দেখা দিবে, সেই অবস্থায় আপনাদের অর্থাৎ ফাইব্রয়েডটা বাড়তে পারে। তো অতএব কারণে কারো ফাইব্রয়েড আছে, সেটা ট্রিটমেন্ট না করে যদি আপনি কনসেপ্টে চিন্তা করেন, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। অতএব কারণে যারা ফাইব্রয়েডে আক্রান্ত বা আপনাদের মধ্যে যাদের ফাইব্রয়েড আছে, সেক্ষেত্রে সেটাকে মিনিমাইজ করতে হবে, সেটা মেডিকেশনের মাধ্যমে এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে। আমরা কিছু বিষয় অর্থাৎ যেমন টাটকা শাকসবজির কথা বলবো, কিছু ফ্রুটসের কথা বলবো, অথবা আমাদের কিছু শস্য দানা যেমন বাদাম বা আদার যে শীটগুলো আছে সেগুলোর কথা বলবো। কিছু সামুদ্রিক ফিশ আছে যেগুলা দিয়ে আমরা মেডিকেশনের পাশাপাশি কিন্তু এটা নিতে পারি। যেমন টাটকা শাকসবজির কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে অর্থাৎ বগলি, টমেটো, এই জিনিসগুলোকে যদি বলি যে এগুলো আসলে আমরা যদি নিয়মিত সেবন করতে পারি, তাহলে এগুলোর মধ্যে কি আছে, কি জন্য সেগুলোকে আমরা আসলে রিসিভ করতে পারি। সেক্ষেত্রে যেমন ক্যালে ইন্ডোল 3 কার্বনিল একটা অ্যাসিড, সেটা বেসিক্যালি অতিরিক্ত এস্ট্রোজেন সিক্রেশনে বাধাপ্রাপ্ত করবে। তাহলে সেই ক্ষেত্রে যখন গর্ভাবস্থায় আমাদের অতিরিক্ত এস্ট্রোজেনটা যখন সিক্রেশন হবে, ওই সিক্রেশনটা কিছুটা হলেও যদি বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু আপনার ফাইব্রয়েডটা কি হবে, আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনি গর্ভাবস্থায় না হয়ে যদি স্মল সাইজে থাকে, তাহলে যদি নিয়মিত বাধাগ্রস্ত করতে থাকে, তখন সেটার আকার ছোট হতে থাকে। পাশাপাশি আমাদের মেডিকেশন তো থাকবেই। আরেকটা ব্যাপার আমরা গুরুত্ব সহকারে মনে করি, যেটা অর্থাৎ টমেটো, আপেল বা আঙ্গুর বা অ্যাভোকাডো যে ফ্রুটসগুলো আছে, সেই ফ্রুটসগুলোর ভিতরে ফ্লাভোনয়েড অ্যাসিড থাকে। সেই ফ্লাভোনয়েড অ্যাসিডটা বেসিক্যালি হলো প্রদাহ বিরোধী। অর্থাৎ আপনার ফাইব্রয়েডটা এটা ওয়ান কাইন্ড অফ প্রদাহের মতো বা ইনফ্লামেশন আপনার জরায়ুতে। তো এই জরায়ুর ইনফ্লামেশনটাকে রোধ করার জন্য বা ইনফ্লামেশনটাকে মিনিমাইজ করার জন্য যখন আমরা অর্থাৎ প্রদাহ বিরোধী যেই খাবারগুলো আমরা রিসিভ করবো, তাহলে প্রতিনিয়ত কিন্তু আমার প্রদাহটা কমাইতে থাকবে, অর্থাৎ সেটার আকার ছোট হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মেডিকেশন প্লাস এই খাবারগুলো নিয়মিত খেতে পারি, তাহলে আমাদের খুব দ্রুত সময়ে কিন্তু প্রদাহটা কমে যাবে। যেমন বিভিন্ন প্রকার শস্যদানাটা কি হয়, বিভিন্ন প্রকার এই শস্যদানাটা বেসিক্যালি আমাদের সিলেক্টিভ স্ট্রোজেন রিসেপ্টর মডিউলস থাকে। এই সিলেক্টিভ স্ট্রোজেন রিসেপ্টর মডিউলস সেটা বেসিক্যালি আমাদের অতিরিক্ত স্ট্রোজেন হরমোন সিক্রেশনে বাধাগ্রস্ত করে। তো অতিরিক্ত স্ট্রোজেন হরমোন সিক্রেশনে যখন বাধাগ্রস্ত করবে, অতএব কারণে এটা আর বৃদ্ধি পাবে না এবং আকার ডে বাই ডে ছোট হতে থাকবে। তো আমরা যদি বিভিন্ন রকম বাদাম
বাদাম বা বিভিন্ন রকম বীজ যে ফলগুলো ফ্রুটসগুলো আছে বা বিভিন্ন ফ্রুটসের বীজগুলা, যেমন আমাদের এটা মিষ্টি কুমড়ার বীজ বলি, আমরা শশার বীজ বলি, বাঙ্গির বীজ বলি, এই যে বীজ বা বাদাম এই জাতীয় খাবারগুলা যদি আমরা নিয়মিত খেতে থাকি তাহলে কি হবে, আমাদের এখানে এক ধরনের হরমোন সিক্রেশন হবে, যেটা কারণে আমাদের অর্থাৎ মূল হরমোনটা এস্ট্রোজেন হরমোনটাকে বাধাগ্রস্ত করবে। আর বাধাগ্রস্ত করার ফলে আমাদের ফাইব্রয়েডটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে না। যেমন বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ, এটার ভিতরে আমরা যদি সার্ডেন ফিশ বলি, আমরা যদি টোনা ফিশ বলি, আমরা যদি স্যামন ফিশ বলি, এই ফিশগুলা বেসিক্যালি তৈলাক্ত ফিশ হিসেবে আমরা এগুলাকে ধরে নিতে পারি, অথবা সামুদ্রিক ফাঙ্গাস। তো এগুলা তৈলাক্ত ফিশ, এটাতে কি থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিডটা বেসিক্যালি প্রদাহ বিরোধী, অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডটা যদি আপনি নিয়মিত খান, আপনার ফাইব্রয়েড তো হবেই না, প্লাস আপনার জরায়ুতে যদি কোনো কারণে ফদাহিক কোনো কন্ডিশন ডেভেলপ করে, সেখান থেকেও কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। অর্থাৎ এই ফিশগুলো যদি আমরা আমাদের প্রতিদিনের খাবারে বা খাদ্য তালিকায় যদি রাখতে পারি, তাহলে এই খাবারগুলোও কিন্তু আপনার জরায়ুটাকে সুরক্ষা দেবে। অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এটা কেন করলাম, কারণ আমাদের যে লাইফস্টাইল, যেটা এই লাইফস্টাইলে যদি আমরা ফুড হ্যাবিট যে অংশটুকু, এই ফুড হ্যাবিটটা যদি আমরা মিনিমাইজ করতে পারি বা এই ফুড হ্যাবিটটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের ফুড হ্যাবিটের সাইডগুলো যদি আমরা অর্থাৎ আমাদের রুটিন ওয়াইজ যদি আমরা মেনটেন করতে পারি, পাশাপাশি যদি আমরা মেডিকেশনটা মেনটেন করতে পারি, তাহলে যাদের এখনো ফাইব্রয়েড হয় নাই বা ফাইব্রয়েডের মতো লক্ষণ প্রকাশ পাচ্ছে, যে লক্ষণগুলো আমি আগে আলোচনা করেছি, অর্থাৎ আমাদের অতিরিক্ত ব্লিডিং, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল অথবা 2 মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝখানে ব্লিডিং হওয়া, যে বিষয়গুলো যখন আপনার বডিতে লক্ষণ প্রকাশ পাবে, অথবা আপনি অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, এই ধরনের লক্ষণ যখন প্রকাশ পাবে, আপনি এই খাবারগুলো আপনার রাখেন, এগুলো যদি রেখে যদি আপনি নিয়মিত চর্চা করেন, ইনশাআল্লাহ আপনার এই যে ফাইব্রয়েডটা হবে না। আর যাদের হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি নিয়মিত আপনার এই খাদ্য তালিকায় যদি এই খাবারগুলো রাখতে পারেন, তাহলে যাদের এখন ফাইব্রয়েড হয় না, কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে, তাদের ক্ষেত্রে ফাইব্রয়েডটা হবে না। আর যাদের ফাইব্রয়েডটা আকার ছোট, তাদের ক্ষেত্রে যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে সেটা আর বৃদ্ধি পাবে না। দ্যাট মিনস ওটা যদি বৃদ্ধি না পায়, পাশাপাশি যদি কিছু মেডিকেশন নিতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার খুব দ্রুত সময়ে আপনি সেটাকে রিকভার করতে পারবেন। অথবা যদি আপনি এই ফাইব্রয়েডটাকে রেখেই যদি আপনি কনসেপ্ট করে চিন্তা ভাবনা করেন, তাহলে ভুল করবেন। কারণ ফাইব্রয়েডটা আসলে আমরা যদি এটাকে ক্যান্সার বলবো না, কিন্তু এটা ক্যান্সার তৈরির একটা উপাদান আমরা এভাবে ধরে নিতে পারি। কারণ এটা দ্বারা পরবর্তীতে আপনার প্রেগন্যান্সি পিরিয়ডটা কিন্তু খুব ভয়াবহ বা জটিলতার দিকে ঠেলে দিবে আপনাকে। অতএব কারণ ওই জায়গাটা থেকে মিনিমাইজ করার জন্য বা সেটাকে কাভারাইজ করার জন্য আপনি যদি মনে করেন যে না, আমার এখনই পদক্ষেপ নেওয়া উচিত বা এখনই পদক্ষেপ নিয়ে সেখান থেকে পরিত্রাণ পাওয়া উচিত, খুব দ্রুত সময়ে আমার মনে হয় ডক্টর শরণাপন্ন হওয়া উচিত আপনার। কারণ এটাকে আপনি যখন পুষতেছেন বা আপনি যখন আপনার জরায়ুতে আছে কিন্তু অলরেডি ট্রিটমেন্ট করাচ্ছেন না, দ্যাট মিনস হচ্ছে আপনি ডে বাই ডে একটা বিপদের সম্মুখীন হচ্ছেন। অতএব কারণে সবাই সতর্ক থাকুন, এটা থেকে যেন আপনার পরিত্রাণ পান, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।